নমস্কার। আমাদের শ্রুতি নিবেদন নতুন বৌঠান লিখেছেন সৌমিত্র বসু। মৃত্যুর আগে রবীন্দ্রনাথের শেষ কটা দিন আচ্ছন্ন হয়েছিলেন, এটা আমরা সবাই জানি। মনে করা যাক তেমনই কোনো একটি ঘটনা, যেদিন রবীন্দ্রনাথ তার অত্যন্ত প্রিয় নতুন বৌঠান অর্থাৎ স্বর্গীয় কাদম্বরী দেবীকে তার শিয়রে দাঁড়িয়ে আছেন কল্পনা করেছিলেন। তখনকারই কিছু কথোপকথন। রবি, 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 আমি রবি। এদিকে তাকাও। কে কে দাঁড়িয়ে ওখানে? ছায়া ঠিক নয়, কিন্তু কিন্তু ছায়ার মতো। মৃত্যু, মৃত্যু কি তবে এই? আমি এসেছি রবি, আমাকে চিনতে পারছো না? আমি গো তোমার নতুন বৌঠান। নতুন বৌঠান? তুমি এসেছো? আমাকে আমাকে নিতে এসেছো? যাবার সময় হলো বিহঙ্গে, এখনই কুলায় রিক্ত হবে স্তব্ধ গীতি, ভ্রষ্টনী গরিবে ধুলায়। তুমি তুমি এই কবিতা জানলে কি করে? এ তো আমার অনেক পরের লেখা। আমি তোমার সব কবিতা আমি জানি, তোমার সবটুকু। মরে যাওয়া মানে আর কিছু নেই বুঝি? রাতের বেলা সব তারারাই থাকে দিনের আলোর গভীরে, তুমিই তো লিখেছিলে। আশ্চর্য ভালো বোধ হচ্ছে জানো। এতদিন ধরে তুমি আমাকে মনে রেখেছো। আমার সব প্রকাশের মধ্য দিয়ে তুমি আমাকে মনে রেখেছো। আর আর তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছো রবি? কি বলি বলো তো? আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। হয়তো হয়তো সবসময় আমি তোমার কাছে যাইনি। ছোটবেলার কোনো কথা মনে পড়ে না? 9 বছরের নতুন বউ আর 7 বছরের ছোট্ট দেওর। একটা সত্যি কথা বলবো? হাসবে না বলো? হাসবো তো বটেই, তবু বলো। মনে পড়ে বাড়িতে তুমি তখন নতুন বউ, হ্যাঁ, ছাদে বেড়াচ্ছিলে ছোট দিদির সঙ্গে। মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয়ই। আমি কাছে যাওয়ার চেষ্টা করতেই ছোট দিদির এক ধমক। ইস, তখন তোমার মুখখানা যা হয়েছিল, লজ্জায় অপমানে একেবারে টুকটুকে লাল। খুব ইচ্ছে করছিল জানো, স্বর্ণ দিদিকে বলি, ছেলে মানুষ থাকলোই বা আমাদের সঙ্গে, ওসব কথাও কি বুঝবে। কিন্তু নতুন বউ তো, আর কতই বা বয়স বলো, মুখ ফুটে সব কথা কি বলা যায়? শুধু শুধু নতুন বউকে দোষ দিচ্ছ কেন? মুখ ফুটে কোনোদিন কোনো প্রশংসার কথা তুমি বলেছো আমাকে? এই ছেলে, অপবাদ দিও না, অধর্ম হবে। সরু সরু করে সুপুরি কাটা রবির মতন কেউ নেই, এ কথা বলিনি বুঝে জানে জানে। সুপুরি কাটা সার্টিফিকেট নিয়ে আমি কি করব? আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট। হ্যাঁ, সেখানে কোনোদিন তুমি আমাকে মন খুলে কোনো কথা বলেছো? না, বলিনি। খালি বিহারী চক্রবর্তী। তার সঙ্গে তুলনা করে তুমি আমাকে একেবারে রেখেছো নিচের তলা। কি হল? হাসছো যে? খালি হাসছি আর ভাবছি, এতদিনের রাগ মনের মধ্যে পুষে রেখেছো দেখছি। না গো নতুন বৌঠান, সেসব কোথায় ফেলে এসেছি? সে থেকে গেছে আমার বুকের মধ্যে, আতরের ফিকে হয়ে যাওয়া মন খারাপ করা গন্ধের মতো। দিনের শেষে ছাদের ওপর পড়তো মাদুরার তাকিয়া, একটা রূপোর রেকাবির উপর বেলফুলের বোড়ে মালা, আর ভিজে রুমালে থাকতো 1 গ্লাস বরফ দেওয়া জল, আর বাটিতে থাকতো ছাঁচি পান। তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতে, গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা, বেহালাতে লাগাতেন ছড়ি, আর আমি ধরতুম চড়া সুরের গান। সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত আমাদের গান।
হু হু করে দক্ষিণা বাতাস বইতো দূর সমুদ্র থেকে, তারায় তারায় যেত সমস্ত আকাশ ভরে। তোমার সঙ্গে আমিও গাইতাম জোড়াসাঁকোর ছাদে বসে, কিংবা চন্দননগরের সেই মোরান সাহেবের বাংলোয়। বাইরে ঘনঘোর বর্ষা, ঝপসা নদীর ওপর ডাকাতের মতো বৃষ্টি ঝরে পড়ছে অবিরাম, আর চারিদিকের খোলা সেই গোল ঘর। আমরা দুজনে মুখোমুখি বসে গান গাইতুম, গানের পর গান, সেই সুর অসীম অনন্ত। সেই সব দিন থেকে গেছে আমার লেখার মধ্যে। বিবিধ প্রসঙ্গ উৎসর্গ করেছিলাম তোমাকে, লিখে দিয়েছিলাম আমার এই লেখার মধ্যে লেখা রইল, এক লেখা পড়িবে তুমি আমি, আর এক লেখা পড়িবে সকলে। ঠিক যেমন তোমার রক্তগরবিতে কিশোর বলেছিল, ওই গাছটা থাক আমাদেরই একটিমাত্র গোপন কথার মতন। তা তো হবেই বলো, নন্দিনী আর কিশোর রক্তকরবের এই দুটি চরিত্র, ওর মধ্যে তো আমরা দুজনে রয়েছি। সেই সব দিনগুলো জানো রবি, আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল। বল গোলাপ মোরে বল, তুই ফুটবি সুখে কবে, বল গোলাপ মোরে বল কবে। কে যে কাকে ফুটিয়ে তোলে নতুন বৌঠান, ও নতুন বৌঠান, হ্যাঁ হ্যাঁ, কি বলছো? এসব ভালো লাগার কথা আমায় কখনো কেন বলনি আগে? বললি কি হতো? জানি না, হয়তো জানি না কি হতো, কিন্তু আমার কম বয়সের একটা কষ্ট হয়তো কিছুটা কমতো। তবে বলি শোনো, আমার খুব ভয় হতো জানো গো, তোমার লেখা পড়ে। ভয়? কিসের ভয়? মনে হতো এই এক আশ্চর্য গণ্ডি টানা সংসারে একে ধরে রাখা যাবে না বেশি দিন। বোকার মতো নিন্দে করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছি, এত ছেলে মানুষ ছিলুম, ভাবতেও পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না, নিন্দে করেও যায় না, ভালোবাসা দিয়েও যায় না। তোমার দাদাকে তো বেঁধে রাখতে পারিনি। ছি, কি বলছো তুমি? দাদা তোমাকে ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। তুমি চলে যাবার পর কত লোক বলেছে তাকে বিয়ে করতে, অমন দেবতার মতো রূপ, অমন মানুষ। কিন্তু জ্যোতি দাদার ছিল এক উত্তর, বিয়ে করব কি করে, তাকে ভালোবাসিছি। বুঝতে পারিনি ঠাকুরপো, ছোট ছিলুম তো। সারাদিনের পর বিকেলবেলা তোমার গানের ওই ফুটন্ত গোলাপের মতো উন্মুখ হয়ে বসে থাকতুম। তাম্র থালায় গড়ে মালাখানি গেঁথে সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি, ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে, কার কথা ভেবে বসে আছো জানি না কি। তিনি আসতেনই না কোনো দিন, থেকে যেতেন বিরিঞ্চি তলার বাড়িতে। তারপর একদিন একদিন কি হয়েছিল বলো বলো? বলতে বড় কষ্ট হয় রবি। আজ এতদিন পর তোমার দাদার চৌকো পকেট থেকে একটা চিঠি পেলুম জানো, এক অভিনেত্রীর চিঠি, বেশ কয়েকটা চিঠি। চিঠি? আসলে আমি তো সুন্দরী ছিলুম না। তুমি সুন্দরী ছিলে না? কি আশ্চর্য দুটো চোখ ছিল তোমার। জানো বৌঠান, আমি আমার জীবনে যতবার ছবি আঁকতে গিয়েছি, সব ছবিতে যেন তোমার ওই দুটো চোখ উঠে আসতে চেয়েছি। কিন্তু এই বাড়ির সবাই তো আমাকে পছন্দ করেনি। পছন্দ করেনি? কে তোমাকে পছন্দ করেনি? কেন? মেজো ঠাকুরপো চিঠিতে তো তিনি লিখেই ছিলেন, আমি যে কোনো অংশে আমার স্বামীর উপযুক্ত হতে পারি এ কথা তিনি বিশ্বাসই করেন না। সত্যিই তো তোমার দাদার কত রূপ, কত গুণ, কত বিদ্যে, আমি তো সত্যিই উপযুক্ত নই তার। সেই অভিমানে কি তুমি অমন করে চলে গেলে বৌঠান? ও বৌঠান, সেই অভিমানে কি তুমি অমন করে? খুব কষ্ট পেয়েছিলে না? তুমি জানো না, আমার পায়ের নিচ থেকে পৃথিবী সরে গিয়েছিল, আমার আকাশ থেকে আলো নিভে গিয়েছিল। সেই শূন্যতার গুহক
কোনোদিন ঘুঁচবে এমন কথাও কল্পনা করতে পারিনি কোনোদিন। আমি জানি রবি, তুমি সারাটা রাত খেপার মতো ঘুরে বেড়াতে। কতবার চেষ্টা করেছি জানো তোমার সামনে এসে দাঁড়াতে, তোমার মাথায় হাত বুলিয়ে দিতে, তোমাকে বলতে এমন পাগলামি করে না রবি, যাও শুয়ে পড়ো। কিন্তু কিন্তু মানুষ যা পারে আমরা তো তার সবটুকু পারি না। আমাকে আমাকে তুমি খুব ভালোবেসেছিলে না? আর আর তুমি আমাকে ভালোবাসোনি? খুব খুব। সমস্ত জীবন ধরে আমি যত ভালোবাসা পেয়েছি দিয়েছি, নিহারিকা পুঞ্জের মধ্যে যেমন তারা, তেমনি করে সব তোমার মধ্যে মিলে আছে। এমন অনেক মানুষ আছে জানো রবি, যারা এই ভালোবাসার অন্য অন্য সব মানে করে। জানি, তা তো জানি, কিন্তু তারা কি একেবারেই মিথ্যে কথা বলে বৌঠান? মিথ্যে বলে না? সবটাই কি মিথ্যে? ভালোবাসা যখন ছোট পুকুরের জল, তখন তাকে এ পুকুর ও পুকুর ভাগ করা চলে, কিন্তু যখন বন্যা আসে তখন স্নেহ, প্রেম, বন্ধুত্ব সব কিছু একাকার হয়ে যায়। কিন্তু আমার সমস্ত জীবন ধরে দেখেছি, কিন্তু কই আমার কথার উত্তর দিলে না তো। কেন চলে গেলে তুমি? কেন চলে গেলে অমন করে? কাপড়ওয়ালি পিছুকে দিয়ে আপি বানিয়ে কেন চলে গেলে? দাদার উপর তোমার এত অভিমান হয়েছিল? শুধু শুধু তোমার দাদার উপর নয়। দাদার উপর নয়, তবে তুমি কার উপর? কার উপর? চুপ করে থেকো না, বলো বলো কার উপর? উর্মিলা। উর্মিলা? স্বর্ণ দিদির মেয়ে। ভগবান তো আমার কোলে কিছু দেয়নি, ওই ছিল আমার সব। তাই ওকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। একদিন 3 তলার ছাদের বাঁকা সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামতে গিয়ে সিঁড়ির নিচে উপর হয়ে পড়ে আছে মেয়েটা। ওইটুকু দেহটা যেন দুমড়ে মুচড়ে, আর তার থোকা থোকা চুলে জমাট বেঁধে লেগে আছে রক্ত। ওমা, ওমা গো! মনে পড়ে আমার, কিন্তু তবু মনে হয় শুধু সেই জন্যই কি তুমি এত জানতে চাও কেন রবি? সব প্রশ্নের উত্তর হয় না, উত্তর পাওয়া ভালো। দিন দশেক আগে না একটা ঘোরের মধ্যে থেকে আমি একটা কবিতা লিখে ফেললাম, জানো? তুমি শুনবে? ওমা, শুনবো না কেন? হ্যাঁ শুনি। প্রথম দিনে সূর্য প্রশ্ন করেছিল, সর্দার নতুন আবির্ভাবে কে তুমি? মেলেনি উত্তর। বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। তাহলে জানো বৌঠান, আমার সমস্ত জীবন ধরে আমাকে অনেক অনেক কষ্ট বইতে হয়েছে। লোকে বলেছে এমন কথা, আমার বিয়ের সম্বন্ধ যখন চলছিল তখন তুমি একবার আত্মঘাতী হবার চেষ্টা করেছিলে। আর আমার বিয়ে 4 মাস পর তুমি। না রবি, বলো না এইসব কথা। না বৌঠান, না। উত্তর যদি না দিতে চাও দিও না। যদি জানার কিছু বাকি থেকে যায়, যাক না। ছাদে একটা বাগান করেছিলাম, তার নাম দিয়েছিলাম নন্দনকানন। মনে পড়বে না? সেই বাগান ছিল তো আমাদের সব কিছু। আমি না কিছু পরে নষ্টনীর বলে একটা গল্প লিখেছিলাম, ওটা ভারতীতে বেরিয়েছিল। তার মধ্যে আমি আমার সেই সময়টা নন্দনকাননের ছবিটা আমি এঁকেছি। তেমন ধারা আর অনেক কিছু ছিল রবি, যেটা নিছকে বানানো গল্প ছিল না। কোনো গল্পই নিছক বানানো হয় না বৌঠান। কত রন্ধ্রপথ দিয়ে একটু একটু করে তার মধ্য দিয়ে জীবন এসে মেশে।
হ্যাঁ, নন্দনকাননের কথা তুমি কি যেন বলছিলে? আমি বুঝতে পারছিলাম জানো, আমার সেই নন্দনকানন শুকিয়ে আসছে। উর্মিলা চলে গেল, তোমার দাদাও সরে যাচ্ছে, আর তুমি আমি খাঁচার বন্দি। আমার সেই শ্যামা পাখিটার কথা মনে পড়ে তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। ওটার মধ্যে না আমি সব সময় নিজেকে দেখতুম। বিশু যখন তার কাপড়ের বোঁচকা আমার সামনে মেলতো, নানা রঙের কাপড়, জ্যাকেট, চোখের সামনে যেন রঙের আলপনা এঁকে দিয়েছে কেউ। হঠাৎ হঠাৎ যেন মনে হলো, না 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 না, মানায় না, এত রং আমার ঘরে মানায় না। তারপর 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 কি বলেছিলুম, কেমন করে বলেছিলুম, কিছুই মনে পড়ে না গো। আর শুধু মনে পড়ে তার চোখ দুটো আমার মুখের দিকে তাকিয়েই আছে। মনে হচ্ছে ভেতরে যা কথা সব পড়ে ফেলবে। আজ তোমার অনুতাপ হয় না? একটু অনুতাপ হয় না তোমার? কতটা বাকি ছিল তোমার জীবনে, কত আশায়, হতাশায়, বিশ্বাসে, প্রবঞ্চনায়, অন্ধ দেয়াল আর সেই পাথর ফেটে বেরিয়ে আসা, কত সম্ভাবনাময়, কত সব অভাবিত জীবনে বাঁক নেয়। মাত্র 25 বছর বয়সে তুমি শেষ করে দিলে বৌঠান। মাত্র 25 বছর বয়সে বৌঠান। বৌঠান, তুমি আমায় নিতে এসেছো বৌঠান? আমায় নিতে এসেছো? বাতাস দিচ্ছে রবি। তোমার কষ্ট হয় না বৌঠান? শান্ত হও, তোমার কষ্ট হয় না? শান্ত হও, অমন করো না। বৌঠান, তোমার কষ্ট হয় না? একটু ঘুমিয়ে পড়ো। বৌঠান, ও চাদরটা নেমে গেছে, বৌঠান, বুকের কাছে টেনে দিই। বৌঠান, বৌঠান। অনেক কথা বলেছি, কবে তোমার কানে কানে, কত নিষিদ্ধ অন্ধকারে, কত গোপন গানে গানে, অনেক কথা বলেছি। কল্পিতভাবে রবীন্দ্রনাথ মৃত্যুর কোলে ঢলে পড়লেন। নমস্কার।